বিজয় দিবসের বিজয় দিবসের জন্য বা বিজয়কে অর্জন করার জন্য তো ভারতের কোনো ক্ষতি হয়নি আসলে। যার কারণে তারা এটাকে একটা তামাশা বানানোর জন্য তামাশা বানাইছে এবং এটা নিয়ে মজা নিচ্ছে। আমরা তো বিজয়ের দিনও খুশি না। আমাদের মনের মধ্যে তো আমাদের হাজার, হাজার যে শহীদ ছিল ওই সময়ের, তাদের স্মরণে তো আমাদের বুক কেঁদে ওঠে। আমরা তো দুঃখ ভারাক্রান্ত অবস্থার মধ্যে চলে যাই। কত মা-বোন নিখোঁজ হইছে। আ সেগুলো সেগুলোর দিকে আমাদের মানসিক অবস্থা তো ভারী হয়ে ওঠে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে এই দিন। কিন্তু ওই দিনটাকেই আমাদের উপরে একটা হাসি তামাশার একটা পরিবেশ তৈরি করার জন্য ইন্ডিয়া খুব সূক্ষ্মভাবে এটাকে বিশেষ করে আ মোদী সরকার আসার পরে এটাকে একটা এজেন্সি হিসেবে নিছে। হ্যাঁ, এটা ঠিক যে ভাই যেটা বললেন আমি এখনই সার্চ দিয়েও দেখলাম যে হচ্ছে তারা এটাকে বাংলাদেশকে কখনোই ওন করেনি। ভারতের নিজস্ব আ সাংবিধানিকভাবেই তারা এ এটাকে মনে করে যে পার্শ্ববর্তী একটা দেশ আছে, যেটাকে সিকিমের মতো যেকোনো সময় হস্তক্ষেপ করে আমরা দখল করে নিতে পারবো। সিকিমের রাজাকে যেরকম হচ্ছে আ রয়ের এজেন্টরা বা মোসাদের এজেন্টরা বা অন্যান্যরা এমনকি সিকিমের রাজাকে বিবাহ করছিলেন একজন এরকম মহিলাকে যে নিজে এজেন্ট ছিল। এরকম করে নিয়ে পুরো সিকিমকে দখল করা হইছে। ঠিক এরকম আ লাস্ট 17 ইয়ার্স এ খুব চেষ্টা করা হইছে। কিন্তু আ একেবারে বাংলাদেশের মানুষের ৭১ এর চেতনা যে এখনো বাকি আছে ৭১ এর ওই শক্তি, ৭১ এর আমি দেখিনি। কারণ আমার ৮০ র পরে জন্ম। তো ভাইরা দেখছেন। আ তো উম আ কিন্তু যতখানি আমি পড়ছি, জানছি আমার দাদা নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন। আমার চাচা এখনো বেঁচে আছেন। জ্যাঠা উনি হচ্ছেন আ মুক্তিযোদ্ধাদের কমান্ডার এখনো পুরা এলাকার উনি দায়িত্ব পালন করেন, সবাইকে নিয়ে থাকেন। তো তাদের কাছ থেকে গল্প শুনে বড় হইছি। যে উম মানে ৭১ এর যেই স্পিরিটটা সেটা বাংলাদেশের মানুষের মধ্যে টিকে ছিল দেখেই এ এখনো পর্যন্ত ওই সিকিমের মতো অবস্থা বাংলাদেশে হয়নি। তাছাড়া যেকোনোভাবে সাংবিধানিকভাবে অধিকারিক মনে করে ইন্ডিয়া, ভারত যে বাংলাদেশ আমাদের। হুম। যাই যাই হোক সালাউদ্দিন আপনাকে দেখতে পাচ্ছি না আমি আবারও। ব্যারিস্টার সাহেব আশরাফ ভাই, আপনি কি একটু আমরা মুখে নতুন নতুন কিছু করতে চাই, নেট পাই না। হ্যাঁ, কি নতুন করবো? কিছু করতে চাই। এত সুযোগ সুবিধা নেইটে তারপরে আপনারা নেটে নিয়ে সমস্যায় যাচ্ছেন এখন। কি সালাউদ্দিন ভাই আপনি আছেন? হ্যাঁ, সরি ওই সরি যে মাফ তার করবেন। টেলিফোন। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, যেটা বলছিলেন যে ভারতের কথা শোনা বলছিলেন। যাচ্ছে? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন কি? উনি শুনতে পাচ্ছে না। আচ্ছা আশরাফ ভাই আপনার কাছে শুনি যে এই যে যেটা আমি না সালাউদ্দিন আসছে। ইন্টারনেটের সমস্যাগুলো আসলে কন্টিনিউ করা খুব মুশকিল আমি তো হয়ে যায়। গ্রামে আপু। গ্রামে ও এই যে আচ্ছা, সোনাতলার হ্যাঁ, আপনি এখানে। তো নির্বাচন উপলক্ষে আব এখানে অবশ্য আমি নির্বাচনী ক্যান্ডিডেট আমাদের ২ জন আছে। ব্যারিস্টার আশরাফ এবং গাজী সালাউদ্দিন তানভীর। আমরা দুজনকেই চাই যে সংসদ সদস্য হিসেবে যান। এই জন্য বললাম তো, বুলেট তাদেরকে খুঁজছে। আশরাফ ভাই আপনার তো মাইক বন্ধ করা। আপনি যে কথা বলছেন আমরা শুনতে পাচ্ছি না। আমি আগামীকাল ইনশাল্লাহ মনোনয়নপত্র ক্রয় করছি। কিন্তু হুম। আমরা তো স্বতন্ত্র, হয়তো তাই তানভীর ভাই জানেন কিনা আমাদের 1% ভোট কালেক্ট করতে হবে। ইটস ভেরি টাফ। আমি 2 টাইপস ইলেকশন, দ্য মোস্ট টাফেস্ট থিংস। আরেকটা টাফেস্ট থিং হচ্ছে যেটা আমি বিগত আমলে ফ্যাসিস্ট আমলে ফেস করেছি। আমাকে তারা বসানোর জন্য এমন ভাবে স্ক্রুটিনাইজ করছে যে দৌত্য চয়ন ভিত্তিতে 10 জন, বুঝছেন রবি ভাই? এই 10 জনকে ধরে হ্যাঁ, নিয়ে হ্যাঁ। আসতে তাদেরকে আবার আমার খবর দেয়নি, কিন্তু তাদেরকে ডাকছে, তাদেরকে ইন্টারভিউ নিছে, সিগনেচার মিলাইছে। মানে আল্লাহর কি রহমত, এই 10 জন আমার তো সব একদম জেনুইন সিগনেচার, এই 1% এবং প্রত্যেকজনই আমার মানে একনিষ্ঠ কর্মী। এদের সাথে পারেনি দেখে আমারটা আপনার এলাও হয়েছিল। তো যাই হোক, ওই দৃষ্টিভঙ্গি থেকে আবার এই 4100 জন, আমার তো 4 লাখের উপরে ভোট, এটা সংগ্রহ করা একটা যুদ্ধের চেয়েও টাফ থিং।
তো আমি কালকে সংগ্রহ এই মনোনয়নপত্র কিনে যাচ্ছি, যে যেটা আমাদের সোহেল ভাই বললেন, আপনারা তুমি মাফ করবেন, আমি আসলে ইলেকশন যে করি এবং করতেছি, আমি আসলে সৃষ্টিকর্তা জানি আমি উঠতে পারবো কিনা। আমি আই নেভার ডিপেন্ড অন এনিওয়ান, বাট আমার যে কথাগুলা, আমার যে বক্তব্যগুলা, আমি যেটা বিশ্বাস করি সেটা নিয়ে মৃত্যুবরণ করলে তো কবরে চলে যেতে। অ্যাটলিস্ট আমি আমার জনগণকে যে বলি যে আপনাদের এটা করা উচিত, আপনাদের জন্য এটা করতে চাই, হয়তো কোনো সন্তান একদিন বড় হবে এই স্বপ্ন নিয়ে। কারণ আমরা রাজনীতির ধারাবাহিকতার বাইরে যাইতে পারি না। যখন আওয়ামী লীগের মধ্যে সত্য কথা বলার চেষ্টা করছি, তখন ওই মানিক সাহেব আমার জেল কাটাইছে 2014-তে, বাংলাদেশে ঢোকার সাথে সাথে। যখনই সত্য কথা বলার চেষ্টা করছি, এলাকায় ঢুকলে পিটাও, বাড়ি ঘর পর্যন্ত ভেঙে দিছি। তো তারপরে যে কারণে আমি বাধ্য হলাম যে 7ই জানুয়ারি আমি একমাত্র পার্সন, 7ই জানুয়ারি ইলেকশন সন্ধ্যা 7:30 আমি দাঁড়িয়ে বললাম যে এই আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ সবসময় সম্পর্ক। রাস্তায় পরের দিন ঘুরে ঘুরে বলছি, আর নরকের জন্য নিয়ে আমি ছাড়া কেউ বলেনি, শব্দটা কিন্তু নরকের জন্য নিয়ে আমি বলছি রবি ভাই। অনেকেই ফেরাউন টেরাউন অনেক কিছু বলছে, কিন্তু নরকের জন্য শেখ হাসিনাকে এটা 8ই জানুয়ারি আমি রাস্তায় ঘুরে ঘুরে বলছি, কারণ আমার একটা কর্মীকে মারছিল পাগল, সে আমার টাক মার্কায় ভোট দিব দেখে। তো এই তারিখে তো আমার টাক নাই, টাক চলে গেছে, স্বতন্ত্র কি মার্কা ভাই, আমাদের তানভীর ভাই একটু কথা চলে গেছে। আমরা একটু শুনি তানভীর সালাউদ্দিনকে। সালাউদ্দিনের সেটাই ও যেটা বলছিল যে ও আসলে গ্রামের বাড়িতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আরকি। জি। তানভীর জি সালাউদ্দিন, আপনি জি বলছিলেন ভারতের কথা, আর মানে আমরা ওসমান হাদির কথা শুনতে চেয়েছিলাম আপনার কাছে। জি ভেরি টাফ এই জন্য কনফারেন্স। হ্যাঁ, এই জন্য কখনোই আমি হচ্ছে মানে একটা ছোট্ট স্মৃতিচারণ করি। সেটা হচ্ছে মানে পারিবারিক কারণেই অ্যা আমাদের এদিকের কিছু মানে প্রথার মতো এরকম ছিল যে অনেকে বাচ্চাদেরকেই দার্জিলিং এ পড়তে পাঠাইতো। দার্জিলিং এ ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তো আমারও কিছুদিন অল্প মানে ২-২.৫ বছর এরকম অল্প সময়ের একটা অভিজ্ঞতা আছে সেখানে পড়াশোনা করা। তখন আমি ছোট ছিলাম। তো তখন যখন আমাদেরকে ক্লাস টিচার বা কেউ জিজ্ঞাসা করতো কোন দেশ বা কোন প্রদেশ থেকে আসছো, তো তখন উম মানে তারা সবসময় আ স্টেট ব্যবহার করত। যে হি ইস ফ্রম বাংলাদেশ স্টেট। তারা কখনো কান্ট্রি ব্যবহার করত না। হ্যাঁ? তো আমি হচ্ছে উম উম আমি আমি স ই মানে তখন থেকেই শিক্ষকদের বলতাম যে, "মাই উম 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 দ্যা নেম অফ মাই কান্ট্রি ইস বাংলাদেশ। দিস ইস নট এ স্টেট। দিস ইস বাংলাদেশ। দিস ইস আ মানে আ ন্যাট সেটা একটা স্বতন্ত্র দেশ। এটার মধ্যে মানে অন্য কোনো স্টেট নাই। এটা শুধুমাত্র একটা দেশ।" তো তখন তারা হাসতো। অন্যান্য ছেলেরাও হাসতো এবং এটা নিয়ে খুব ক্রিটিসাইজ করত। ছোটবেলাতেই মন মানসিকতা নষ্ট করে দিত। হ্যাঁ? তো আমার খেয়াল আছে আমার এক বন্ধু ওখানে পড়ছে কিছুদিন। সে যখন বাংলাদেশে আসছে, সে প্রায় ৮-৯ বছর পড়ছে। সেখানে ও লেভেল, এ লেভেল শেষ করে আসছে। এরপরে আমেরিকায় চলে গেছে। তাকে যখন জিজ্ঞাসা করতাম আমি যে, "তোর হচ্ছে অ্যা বলতো এই কি বলে বাংলাদেশের ব্যাপারে ওখানে কি ধারণা চলতেছে?" তো তখন এভাবে বলত যে, "আমরা যত বড় ক্লাসে" আমি তো ছোট ক্লাস পড়ছি 2-3 কিন্তু ও তো ম্যাট্রিক পর্যন্ত পড়ছে। তো একদম তাদেরকে খুব শক্তভাবে এটার উপর করা হতো যে, "দেখো পার্শ্ববর্তী যে বাংলাদেশ এটাকে কোনোভাবে ছিনায় নিয়ে গেছিল পাকিস্তান। এটাকে ৭১ এ আমরা আবার ফিরায় নিয়ে আসছি। কিন্তু এটাকে আমরা স্বাধীন একটা অবস্থায় রাখছি। কিন্তু এটা আসলে ভারতের অঙ্গরাষ্ট্র।" তো স্কুল কলেজগুলোতে এভাবেই শেখানো হয়। তাদের ইতিহাসগুলোতে, পাঠ্য বইগুলোতে এভাবেই লেখা আছে। বাংলাদেশ নামে কোনো স্বতন্ত্র দেশ হিসেবে লেখাই নাই। তো সেটার বিপরীতে যারাই ভয়েস রেইজ করবে, ওসমান হাদির মতো তাদের প্রত্যেকেরই একই অবস্থা তারা করার চেষ্টা করবে। হয় তাদেরকে এভাবে গুপ্ত ঘাতকের মাধ্যমে মারবে, না হলে তাদের জীবন নাশের কোনো একটা ব্যবস্থা করবে, পঙ্গু বানায় ফেলবে, অথবা তাদেরকে বিতর্কিত ব্যক্তিতে পরিণত করবে। বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য চেষ্টা করবে। সেটা আর্থিকভাবে হোক, নারী কেলেঙ্কারি ভাবে হোক, অথবা অ্যা অন্য যেকোনো ভাবে হোক। তো মোদি যে আজকে এটা করছে, এইটা কিন্তু শুধু যেটা ভাই বললেন, এটা কিন্তু শুধুমাত্র মোদির কথা না। এইটা পুরা ইন্ডিয়ারই কথা। আর এটাই এই এস্টাবলিশমেন্টই তারা এতদিন করে আসছে। যেটা বঙ্গবন্ধু স্বীকার করেই বাংলাদেশে ঢুকছিলেন। শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে স্বীকার করেই সেটা হচ্ছে ইয়াতে কি বলে? আ ঢুকছিলেন উনি ইন্ডিয়া থেকে। ওই পানি পড়া খেয়েই উনি বাংলাদেশে আসছেন। খারাপ লাগবে কথাটা শুনতে। উনি ওই বক্তব্য দিয়ে তারপরে বাংলাদেশে আসছেন।
যে আপনাদেরই রাষ্ট্র, আপনারা যেটা আমাকে দায়িত্ব দিচ্ছেন ওই দায়িত্ব পুরা করার জন্য আমি যাচ্ছি। এবং পরবর্তীতে যারা তাদেরকে মেরেছে বা ওই সময় যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ৭৫ সালে, ওই সময়কার বেশ কিছু আমি পুরানো দিনের বা বেশ কিছু বয়স্ক বেশ কয়েকজন আমাদের সম্মানিত ওই সময় যুদ্ধের সময় বা ৭৫-এ দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেনাবাহিনীর বা বিমান এনাদের সাথে আমি কথা বলছি। ব্যক্তিগতভাবে বসছি। ৫ই আগস্টের পরের কথাই। তাদের সাথে কথা বলছি। সেটা সেটা শুনে বা বুঝে যেটা আমি যেটা করছি, ওই সময় যে অসন্তোষ শেখ মুজিবের প্রতি মানুষের, এটার মূল কারণই এটা ছিল যে প্রতিরক্ষা ব্যবস্থা বা পররাষ্ট্র ব্যবস্থার যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে উনি সবসময় মানে একবার হলেও ওই সময়কার ভারতীয় যে দূতাবাস ছিল বাংলাদেশে, ভারতের যে হাই কমিশন ছিল, সে তাদের সাথে একবার হলেও সেখানে মেসেজ পাঠাতেন, সেখানে আগে জানাইতেন, এরপরে সংবিধান অথবা কোনো আইন অথবা কোনো কিছু সংসদে পাশ করা এগুলো নিয়ে পরে করতেন। এইটা নিয়ে সে অনেক সেনাবাহিনীর সদস্য এবং যারা দেশের বুদ্ধিজীবীরা যারা ছিল ওই সময়কার, তারা তার সাথে বারবার কথা বলছেন যে, "এটা কি আমাদের জন্য প্রয়োজনীয়?" তখন উনি বলতেন, "হ্যাঁ, আমাদের এস্টাবলিশমেন্টের জন্য ভারতের সাথে এই সমস্ত বিষয়ে ডিসকাশন করা প্রয়োজনীয়।" তো দেখা এই আ এই কথাটা সরাসরি শেখ মুজিবের মুখে শুনছে এরকম ব্যক্তি আমাকে এই কথা বলছে। আমি উনাকে ৩ বার জিজ্ঞাসা করছি। আমি নামটা বলতেছি না। সেনাবাহিনীর যে সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তো উনি বলছে এইভাবে আমাদেরকে বলা হতো। তো এইটা হয়তো আমরা কেউ হজম করতাম। আর বাংলাদেশ পন্থা যারা বাংলাদেশ পন্থার যারা রাজনীতি করে তারা তো এটা কখনো হজম করতে পারেনি। কারণ তারা তো ৭১ এ বাংলাদেশে ইন্ডিয়া কি লুটপাট করছে এটা দেখছে। বাংলাদেশ থেকে কত বিলিয়ন ডলারের তারা বিভিন্ন সরঞ্জাম এবং সবকিছু নিয়ে গেছে সেটা তো তারা দেখছে। সুতরাং তারা তো এটাকে মেনে নিতে পারবে না। তো এইজন্য তাকে হত্যা করা হয়েছে। আজকে হচ্ছে ওসমান হাদিকে যে এই ধরনের টার্গেট কিলিং এর মধ্যে করা হইছে, এটার ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার জন্য আমি আগের কথা শেষ, ইন্ডিয়ার কথা শেষ। আমি ইন্ডিয়ার ব্যাপারে কিছু বলতে চাই না। সে মানে একজন আপনার এখানে কমেন্টস করছে যে, "ইন্ডিয়া মোদি টুইট করছে দেখে আজকে নাকি সবার গলার ভয়েস কমে গেছে।" আমি ওই হুম। ভাইকে একটু উল্লেখ করে বলতে চাই যিনি এই কমেন্টসটা লিখছে। রবি ভাইয়ের বক্তব্যের সময় সে এই কথা লিখছে। আমি বলছি যদি এটাই হয় তাহলে এই ঠান্ডা মাথার বক্তব্য প্রদানকারী রবি ভাইয়ের সামনে এসে এই কথাটা বলো তুমি। না হলে আমার সামনে এসে বলো তুমি ভাই। তুমি কে এমন আসছো যে মনে করতেছো যে আমাদের এই নরম ভাষার বক্তব্য মোদির টুইটস এর কারণে আমাদের বক্তব্য নরম হয়ে গেছে। আর হচ্ছে ওসমান হাদির ওই যে ভাই যেটা বললেন গলা দিয়ে একটা গুলি করছো আর তাকে আবার পালায় নিয়ে যেতে হইছে। আরে এই হিটলারের সৈনিকরাও তো পালাইতো না। সুইসাইড খাইতো, বিষ খেয়ে মরে যেত। তোমরা তো হিটলারের সৈনিকের মতও না। তোমরা যাকে দিয়ে ফোন করাও তাকে আবার সেফ এক্সিট দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যে দাদা বাবুর বাড়িতে নিয়ে যে তাদেরকে আবার আশ্রয় দেওয়ার ব্যবস্থা করতেছো। এখন আশ্রয় মানে দাদা বাবুর বাড়িতে তো আমরাই পাঠিয়ে দিচ্ছি। এটাই বলতেছি। আমি বলছি না কথা শেষ, ওই জায়গায় আসতেছি। আপনার মনে আছে যে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সাবেক পতিত সরকারের মন্ত্রী মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল গাজীপুরের। তো ওর বাসাতে হচ্ছে একটা ডাকাতের সিন ক্রিয়েট করে আমাদের কিছু সমন্বয়ক, যেহেতু ওই সময় ডাকাত ডাকাত একটা রব পড়তো, সেখানে সমন্বয়করা দৌড়াদৌড়ি করে যেত বা স্থানীয় ছেলেপেলেরা ছাত্ররা যেত। তো ওই জায়গাতে আমাদের ছেলেপেলে কিছু গেছে, তাদেরকে ঘেরাও করে দা দিয়ে কোপাইছে, একজন সাথে সাথে ওখানে মারা গেছে। এই ঘটনা যখন আমরা শুনলাম, তো হাসনাত সার্জিস আরো অন্যান্যরা সহ আমরা রাত্রের বেলায় ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম হ্যাঁ একজনের ডেড বডি, আর বাকিদের এখানে লাগছে এখানে লাগছে, মারা গেছে অনেকে, আহত, চোখ উঠে গেছে। তো রক্ত তো গরম হয়ে গেল যে আরে ৫ই আগস্টের পরে প্রায় ৭-৮ মাস পরে এরকম একটা মন্ত্রীর বাড়িতে সাবেক সরকারের হাসিনার পতিত সরকারের মন্ত্রী, তার বাড়িতে ডাকাতের হইছে, সেখানে আমাদের ছেলেপেলে তাদেরকে আটকে রেখে মারছে। তো আবার প্রশ্ন দিচ্ছে যে দেখে নিব তোদেরকে বৈষম্য বিরোধীকে। আমরা আমি প্রস্তাব দিলাম যে চলো এখনই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে যাব। তখন বাজে রাত ২:৩০। রওনা দিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে। আমি এটা এইজন্য একটু সাফ করে বলতেছি, আমরা এত দুর্বল কেন? মানে এই কেনর উত্তরটা হয়তো আমার কথার মধ্যে চলে আসবে। কিন্তু মানে এই আমাদের কিছু মানুষের আমি জাহাঙ্গীর সাহেবের যে পদত্যাগ চাবো, আমি জাহাঙ্গীর সাহেবের নামই নিতে চাই না। মাপ চাই। মানে উনি হয়তো শুনবে
যে তানভীর এরকম করে বলতেছে, এটা আমি নিতে চাই না। এইরকম মানে মানে ঠান্ডা রক্ত কিভাবে হয় মানুষের এই 5ই আগস্ট পরবর্তী দেশে? উনি হয়তো রক্ত দেখতে দেখতে অভ্যস্ত। উনি হয়তো ওই যে পিলখানার রক্ত দেখছে, ওনার বন্ধুরা মারা গেছে, ওনার ব্যাচমেট কলিগরা মারা গেছে, সেটা তো উনি হাসাহাসি করে উড়িয়ে দিতেন। ওইরকমই একটা উনি ওই সময় লামসাম একটা দিছিলেন, কি বলে হচ্ছে রিপোর্ট বানায় দিছিলেন। এখন ওভাবেই চালাচ্ছেন, ওইভাবেই চালাচ্ছেন। যাই হোক, আমরা ওনার বাড়িতে 3:15টার দিকে গেলাম। ওনার সিকিউরিটি তো অবাক হয়ে গেছে, বাড়িধারা ডিউটিস এর মধ্যে ওনার বাসা। সাথে সাথে আবার নেমে আসলো লুঙ্গি গামছা পরে। সাদা সিধা মানুষ হন আপনি। আমাদের ভাসানী সাহেবও তো সাদা সিধা মানুষও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তো নি- উনি যদি আওয়ামী লীগের সাথে থাকতেন, শুনতে পাচ্ছেন আমাকে আপা? হুম, হুম। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে জি। পাচ্ছি। উনি যদি আওয়ামী লীগের সাথে থাকতেন, এই শেখ মুজিবুর রহমানের সাথে থাকতেন, তাহলে হয়তো পারতো এরকম যে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রপতি। কিন্তু এরকম হয়নি। এরকম হয়নি। উনি ওনার শেষ দিনটা পর্যন্ত ওনার সাদা সিধা জীবন কাটায় গেছেন। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জীবন লিড করতে চায় ভাসানীর মতো। আর হচ্ছে ওনার মধ্যে হচ্ছে ওই সময়কার রাজাকার আর হচ্ছে আলবদররা, যারা হচ্ছে দেশকে পাকিস্তানের হাতে ধরে দিয়ে দিছে, নিজের ভাইকে, মুক্তিযোদ্ধা ভাইকে ধরায় দিছে। এইরকম যদি উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তাহলে তো হবে না। উনাকে আমরা বললাম এক্ষুনি ধরতে হবে। কাদেরকে ধরতে হবে? গাজীপুরের সব ছাত্রলীগ ধরতে হবে, বাংলাদেশের সব ছাত্রলীগ ধরতে হবে। উনি র‍্যাবকে কল দেয়। দেখেন, রাত 9টার উনি তো দিকে হামলা জানেন হয়েছে যে মোজাম্মেলের করছে, বাড়িতে, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 3:30টায় জানে না। হুম। রাত 3:30 বাজে উনি জানে না। এই হলো অবস্থা। এরপরে উনি বললো 11টার দিকে আমি মিটিং ডাকতেছি আর সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। 11টার দিকে মিটিং ডাকলো। 11টার দিকে মিটিং এ হচ্ছে হাসনাত, সার্জিস আর আমি গেলাম। 3 জন প্রতিনিধি হিসেবে গেলাম। সেখানে যাওয়ার পরে সেখানে বাংলাদেশের সব ধরনের টপ ইন্টেলিজেন্সির হেডরা ছিলেন। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পিএসও মহোদয় ছিলেন, আইজিপি মহোদয়, সবাই। তারপরে 3-4 জন উপদেষ্টা ছিল, আজিজুর রহমান সাহেব, উনি, আরো কয়েকজন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা সহ। সবাই বলতেছে হ্যাঁ ঠিক আছে, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আর্মিকে সুযোগ দেওয়া হয়েছে, কিছুদিন আমরা দেখি, হ্যাঁ এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। যখনই জাহাঙ্গীর সাহেব এই কথা উচ্চারণ করছে বিচ্ছিন্ন ঘটনা, আমি চুপ ছিলাম। প্রায় 40 মিনিট মিটিং হয়ে গেছে, আমি কিচ্ছু বলিনি। হাসনাত তার গরম বক্তব্য দিছে, সার্জিস তার সুন্দর ভাষায় বক্তব্য দিছে, ওরা বিতর্কিত ছিল। আমি চুপ শুনতেছি। যখন উনি বলছে বিচ্ছিন্ন ঘটনা, আমি সাথে সাথে বলছি যে আমি আসলে কোনো বক্তব্য দিতে চাইছিলাম না, প্রতিনিধি হিসেবে আসছি মাত্র, কিন্তু এখন মনে হয় আমি চুপ থাকতে পারতেছি না, আমার কিছু কথা বলতে হবে। তো অনেকেই চিনতো, অনেকেই চিনতো না। তো বলতেছে ঠিক আছে বলেন। তখন আমি বললাম যে দেখেন, অপারেশন ক্লিন হার্ট একটা হয়েছিল রবি ভাইদের সময়, 2001 থেকে 6 যে বিএনপি সময় ছিল, তখন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। সংক্ষেপ করবেন তানভীর। হুম। তো ওটা রাজনৈতিক সরকার করছে, রাজনৈতিক সরকারের সময়। 5ই আগস্টের পরে কেন অপারেশন ক্লিন হার্ট হলো না? কেন অপারেশন ক্লিন বিএল হলো না? কেন অপারেশন ক্লিন ছাত্রলীগ হলো না? তখন সবাই বলতেছে হচ্ছে তো, এভাবে বলে। ওই দিনের ঘটনা, মারা গেছে 7 মাস পরে মারা গেছে, ওই দিনের কথা বলতেছে যে হচ্ছে তো। আমি বললাম কি হচ্ছে? বলে আমরা ধরছি। কত হাজার ধরছেন? আইজিবি সাহেবকে জিজ্ঞাসা করছি। আইজিবি সাহেব বলতেছে লিস্ট আছে, জানাবো। তাহলে আপনি আজকের মিটিং এ আসছেন, লিস্ট কেন আনেননি? আপনি জানেন এটা নিরাপত্তা বিষয়ক মিটিং হচ্ছে, নিরাপত্তা বিষয়ক মিটিং আপনি আনতে হবে লিস্ট, যে কতজন আওয়ামী লীগের চরকে ধরছেন, কতজন সন্ত্রাসীকে ধরছেন। লিস্ট আনেনি। তো সবাই বলতেছে কি চান? আমি বলতেছি এই শয়তানদেরকে ধরতে চাই। এই সব সমস্ত শয়তানদেরকে আমরা জেলে শিখাই রেখে বিচারের আওতায় এনে বিচার করতে চাই। তো তখন র্যাবের ডিজি বলতেছেন তাহলে তো স্যার এরকম একটা অপারেশন হওয়া উচিত। তা আমি বললাম হ্যাঁ হওয়া উচিত। জাহাঙ্গীর সাহেব বলে এটা হচ্ছে আমাদের উপদেষ্টা প্যানেলের মিটিং এ করতে হবে। মিটিং তো হচ্ছে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার পর্যন্ত আমরা হোল্ড করি। আমি বললাম বৃহস্পতিবার পর্যন্ত হোল্ড করবেন, আরো 10 জন মারা যাবে, আপনি কেন হোল্ড করবেন? আপনি এখনই প্রধান উপদেষ্টা মহোদয়কে কল দেন। সবাই আমার দিকে তাকায় আছে, হুজুর বলতেছে কি? জি, আমাদের একটু সংক্ষেপ করতে আমরা হবে। তো আমি আপনার কথা সারাদিন শুনতে পাচ্ছি না হাসিনা আপা। একটু সংক্ষেপ করতে হবে। শেষ হ্যাঁ, আমি আপনাকে শেষ করে দিচ্ছি। জাস্ট আমি একটু শেষ করে দিচ্ছি। এই কথা বলে শেষ করে দেব।
সেটা হচ্ছে যে এরপরে সবাই বলছে তাহলে কি করা যায়? আর আমার একটু হয়ে গেছে। তাই আমি বললাম, দেখেন আমি হুজুর না। আমি চুয়েটে পড়াশোনা করছি। চিটাগাং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমরা ইঞ্জিনিয়ারিং বুঝি। আপনাদের আমলাতান্ত্রিক ইঞ্জিনিয়ারিং ও বুঝি। এখন পলিটিক্স করতেছি, পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বুঝি। আবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনাও আছে। তা আমরা যদি ইঞ্জিনিয়ারিং বুঝি এটা বলেন না। তো কি করতে হবে? বলে এখনই অপারেশন করেন, কি বলে ঘোষণা করেন। তাহলে তো এটা তো প্রধান উপদেষ্টা মহোদয়কে একবার হলে বলতে হবে। সো ইজি। আপনি ফোন করেন প্রধান উপদেষ্টা মহোদয়কে। তো তখন পিএসও আর অনেকে বলল যে স্যার তাই মনে হয় করলে ভালো হয়। ওই মিটিং এ প্রধান উপদেষ্টাকে কল দিল। প্রধান উপদেষ্টা মহোদয় যখন শুনলেন যে হ্যাঁ এরকম একটা এ, মানে অপারেশন চাচ্ছে ছাত্র প্রতিনিধিরা অথবা অন্যান্য অফিসাররা, উনি বলেন খুবই ভালো, এটা নামকরণ করো। তা উনি ফোনে কথা অবস্থায় আমি ভাই বললাম যে স্যার প্রধান উপদেষ্টা মহোদয়কে এটা বলেন যে এটার নাম আমরা অপারেশন ডেভিল হান্ট রাখতে চাই। শয়তান ধরবো, শয়তান ধরবো। অপারেশন ডেভিল হান্ট। ওই প্রধান উপদেষ্টা মহোদয়ের নাম শুনে খুশি হয়ে গেলেন, বলে এখনই করো। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনেক কিছু থেকে গায়েবে রাখি। এই যখন বিএনপির প্রতিনিধিরা যায়, জামাতের প্রতিনিধিরা যায় বা এনসিপির প্রতিনিধিরা যায়, ওই 1-2 ঘন্টা একটু 1 মাসে 1-2 বার দেখা সাক্ষাৎ করে, ওই 1-2 দিনের মিটিং এ দেশ চলতেছে জানেন। আমার খারাপ লাগতেছে কথা বলতে। না কোনো পুলিশ বাহিনী এগুলো নিয়ে মাথা ঘামায়, না সেনাবাহিনী মাথা ঘামায়, না মাথা ঘামায়। তাছাড়া এই ধরনের কোনো ঘটনাই ঘটার কথা না। এত দুর্বলতার সাথে চলে। এরপরে সাথে সাথে ওই দিন অপারেশন ডেভিল্যান্ড হয়েছে। তার 3 দিনের মধ্যে 11,000 আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাসীদেরকে ধরা হয়েছে। হয়েছে না? কিন্তু ওই 11,000-এর মধ্যে এখন বেশিরভাগ ছাড়া পেয়ে গেছে। আইনমন্ত্রীকে বারবার বলা হয়েছে কেন ছাড়া পাচ্ছে। যদি কালকের পত্রিকায় আসছে, আমাদের পত্রিকায় হিসাব দিছে 54,000-কে ধরছে, এর মধ্যে 3 ভাগের 2 ভাগ ছাড়া পেয়ে গেছে, মাত্র 1 ভাগ আছে। তার মানে 40,000 ছাড়া পেয়ে গেছে। এই 40,000 তানভীরকে ধরবে না? এই 40,000 হাসনাতের উপর রাগ করে থাকবে না? এই 40,000 রবি ভাইদের মতো ব্যক্তি যারা ভারত বিরোধী কথাবার্তা বলে, আশরাফ ভাইদের মতো ব্যক্তি ভারত বিরোধী কথাবার্তা বলে, তাদেরকে ধরবে না? তাদের উপর ক্ষোভ নেই? এদেরকে তো হাসিনা বলা লাগবে না, এদেরকে ওই জয় বলা লাগবে না, ওবায়দুল কাদের আদেশ দেওয়া লাগবে না। এদের নিজের ক্ষোভ থেকেই বাংলাদেশের সবচেয়ে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম রাজনীতিক মক সৃষ্টিকারী এবং জঘন্যতম রাজনীতিক সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ। এরা এরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, তো সেখান থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন? এই জন্য কোনো ভরসা নাই। আমার মানে এই মুহূর্তে যদি এরকম হতো, প্রধান উপদেষ্টা শুধুমাত্র সাধারণ জনগণ বা এই যে টক শো গুলো যে হয়, এই টক শো